নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা লাইফের খুঁটিনাটিতে আরও একটা নতুন দিনে তোমাদের অনেক অনেক স্বাগত। আর আজকে হচ্ছে সানডে, তবে আজ আর তোমাদেরকে হ্যাপি সানডে বলতে পারছি না। ঘুরে ফিরে তো সপ্তাহান্তে সেই সানডেটা আবার এলো, কিন্তু হ্যাপিটা নিয়ে আসতে পারলো না। আমাদের বাড়ির পাশেই একজন খুব অল্প বয়সেই মারা গেছেন। তার একটা মেয়ে আছে, স্ত্রী আছে, বৃদ্ধ বাবা মা আছে। তো সংসার এমন না যে খুব সচ্ছলতা পরিপূর্ণ। তো সেই অবস্থাতেই ছেলেটি মারা গেছে। তো সেটা দেখে শুনে না খুবই খারাপ লাগছে। ঘুম থেকে উঠেই শুনতে পাচ্ছি তো পাশের বাড়ি এরকম ওর মায়ের আর্তনাদ, কান্না। তো সেই শুনে যখন কোনো রকমে বাসি নাইটিটা চেঞ্জ করে যখন রাস্তায় যাই, তখন গিয়ে শুনছি যে এই অবস্থা। আসলে আমি ভেবেছিলাম ওই বাড়ি কাকিমা কাকুর হয়তো কিছু হয়েছে, কিন্তু পরে গিয়ে জানতে পারি না, কাকুর না, ওই বাড়ির যে ছেলে তার হয়েছে। আসলে দেখো, নিয়তি তো আছেই, তার সাথে নিজেও কিন্তু খানিকটা দায়ী ছিল সে, কারণ সে যে নেশায় মগ্ন ছিল। তো সেই জায়গা থেকে ভগবান জানি তার মৃত্যুর খাতাটা একটু তাড়াতাড়ি লিখে ফেলেছে। কিন্তু এটা ভেবেই খারাপ লাগছে যে বৃদ্ধ বাবা মা রয়েছে, একটা মেয়ে রয়েছে, অবশ্যই তার স্ত্রী আছে, তো তাদের কথা ভেবেই খারাপ লাগছে। সত্যি এই জিনিসটা এতটা খারাপ না, আমি খুব কাছ থেকে এই ব্যাপারটাকে জানি চিনি। কর্তামশাই হয়তো এই নেশার থেকে অনেক দূরে, কোনো রকম কোনো নেশাপত্র আমার কর্তামশাই নেই, কিন্তু আমারও কাছের কোনো একজন মানুষ না এই নেশায় মগ্ন হয়ে রয়েছে। তো সেই কথা ভেবেই জানি মনটা খালি খারাপ লাগছে। সত্যি কেন এরা নেশা করতে যায়, আর নেশা তাদের মৃত্যুর দিকে যে একটু একটু করে ঠেলে দেয় কেন, সেটা তারা বোঝে না। তাদেরও তো ছেলে মেয়ে, বউ, বাবা মা সবাই আছে। কেন ভাবে না তাদের কথা, যে না আমরা তো আস্তে আস্তে একটু একটু করে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি, আমরা তো চলে যাব, কিন্তু যাদেরকে রেখে যাব তাদের কি অবস্থা হবে। আমি এটাই বুঝে পাই না যে কেন তারা নেশায় এত আসক্তি হয়, কেন এরকম নেশা তাদেরকে চেপে বসে। তারা তো নেশার ওপর চেপে বসে না, নেশাটা জানি তাদের ওপরে চেপে বসে। বুঝতেই পারছো আমি কোন নেশার কথা বলছি। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে না খুব খুব খারাপ লাগছে। যখনই ভাবনা চিন্তার মধ্যে পড়ছি, তখনই ব্যাপারটা মনে পড়লেই খারাপ লাগছে। তো কী আর করা যাবে, তো সেই জন্য আজকে সানডেটা না আর তোমাদেরকে হ্যাপি বলে বলতে পারলাম না। তো যাই হোক, চলো, রান্নাবান্না দেখে মোটামুটি তো বুঝেই নিয়েছো যে এখানে আমি কী করছি। তো এখানে করছি চিড়ের পোলাও। তো কর্তামশাই পেটটা যেহেতু গড়বড় করছিল গত দুদিন, তো চিড়ে এনেছিল, অনেকটাই চিড়ে রয়েছে, আর সেই চিড়েটা দিয়ে না পোলাওটাও করা যাবে। তো সেই জন্য কর্তামশাই বললো তাহলে আজকে একটু চিড়ের পোলাও করে ফেলো। কিন্তু ঘরে সেরকমভাবে কোনো সবজি নেই যে সবজি দিয়ে আমি চিড়ের পোলাওটা সম্পূর্ণ করব। তো আলু আর পেঁয়াজ ছিল, আর আমার বাড়িতে না কারিপাতা গাছ আছে, তো সেইগুলো দিয়েই কোনো রকমই চিড়ের পোলাওটা করে নিয়েছিলাম। তবে খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল, আর একদম ঝরঝরে হয়েছিল, যার জন্য খেতে আরও বেশি ভালো লেগেছে। তবে যা যা উপকরণ দরকার চিড়ের পোলাওয়ের জন্য, সমস্ত কিছু কিন্তু আমি এখানে অ্যাড করতে পারিনি। যতটুকু যা ঘরে আমার ছিল তাই দিয়েই কোনো মতে একটু চিড়ের পোলাও করে সকালের ব্রেকফাস্টটা কমপ্লিট করেছিলাম। তো চলো, পোলাও তো আমার রান্নাবান্না হয়ে গেছে, এবার যার যার হাতে ধরিয়ে দিই, দিয়ে নিজেরটা নিয়ে বসে পড়ি। তারপরে তো রাজ্যের কাজ আছে, সেগুলোকে সারতে হবে। আর দেখো, ওয়াশিং মেশিনে জামাকাপড়গুলো দেওয়া ছিল, সেগুলো হয়ে গেছে, আর এগুলোকে ঘরেই মেলে দিয়েছি। কারণ এগুলো এখানে না তোমাদেরকে কি বলবো, 40 মিনিটের মধ্যে অন্তত সুতির জামাকাপড়গুলো শুকিয়ে যাবে। আর যেগুলো একটু কোমর টোমর মোটা আছে, গাডারাল আছে, সেগুলো তো ঘন্টাখানেকের মধ্যে একদম শুকিয়ে কাটকাট হয়ে যাবে। আর এখানে জামাকাপড়গুলো মেলা হয়েছে বলে কর্তামশাই মাকে বলছে এখানেই বসো, এখনই ফ্যানটা চালাবো, তাহলে বেশ একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া গায়ে লাগবে। এখন ঘড়ির কাঁটায় কত হবে, খুব বেশি হলে 8টা থেকে 8:30 বাজে। আর রোদের তেজ দেখে তো বুঝতেই পারছো যে রোদ একদম মাথার ওপরে উঠে বসে আছে। আর মাকে যেহেতু ক্যামেরাটা তাক করেছি, তো মাতাই হেসে দিয়েছে। তো যাই হোক, ওইদিকে তো চিড়ের পোলাও খাওয়া দাওয়া হয়ে গেছে, মাও এখানে বসে রয়েছে, কর্তামশাইও বসে রয়েছে। তো এখানে এখন তরমুজ খাওয়া হচ্ছে। তো তরমুজটা গত দুদিন আগে আনা হয়েছিল, তোমরা তো দেখেছো, মেয়েকে দিয়েছি। তো তরমুজটা না অনেকটা বড় ছিল, তো খানিকটা রেখে দেওয়া হয়েছে, সেটাই এখন খাচ্ছি। তবে এবারের তরমুজটা একদমই খারাপ পড়েছে। আগেরবারের তরমুজটা যতটা ভালো পড়েছিল, সেই তুলনায়
মানে খুবই খারাপ পড়েছে এবারে তরমুজটা। কিন্তু কি করব, পয়সা দিয়ে কিনে নিয়ে এসেছি, ফেলে দেবো? সেটা তো হবে না। চলো, খারাপ হোক ভালো হোক, কোনো রকমে সেটা তো খেয়ে উদ্ধার করতেই হবে। তো ওইদিকে শরীরকে খানিকটা এনার্জি দিয়ে তারপরে লেগে পড়লাম কাজবাজ করতে। তো এই জায়গাটা অনেক দিন ধরেই ভাবছিলাম একটু ঝেড়ে পুছে পরিষ্কার করব। আজকে আর জল দিয়ে ধোয়াবো না, যেহেতু টবগুলো থাকে তো মাটি মাটি হয়েই যায় জায়গাটা, আর বেশ ভালো ধুলোও পড়ে এখানটা। তো আজকে আর জল দিয়ে ধোয়াইনি, একটু গাছের পাতা টাতাগুলো মানে ফেলে দিলাম, দিয়ে এখানে একটা বুদ্ধ থাকে, সেই বুদ্ধটাকে সরিয়ে এই জায়গাটা ঝাড়পোছ করে একটু ভালো করে মুছে টুছে আবার বুদ্ধটাকে রেখে দিলাম। এখানে 3টে বুদ্ধ থাকে, একটা বড় আর 2টো ছোট। আর এখানে এই যে মানি প্ল্যান্ট গাছটা তোমরা দেখতে পাচ্ছ, এটা আমার অনেক পুরনো মানি প্ল্যান্ট, আর এত সুন্দর ঝাঁকড়িয়ে এই গাছটা হয়েছে না, মানে খুব ভালো লাগে। যে আসে আমার বাড়িতে তার চোখটা সবার আগে ওই গাছটার দিকেই যায়। খুব সুন্দরভাবে এই মানি প্ল্যান্টটা হয়ে রয়েছে। তো অন্য গাছের তলায় তো আর বুদ্ধদেবকে রাখতে পারবো না, মানি প্ল্যান্টের তলায় তাই বুদ্ধদেবকে রেখে দিয়েছি। তো এই জায়গাটা মানে ঢুকেই একদম চোখে পড়ে, যেটা দেখতে খুব ভালো লাগে। তো দেখো এই জায়গাটা একটু ভালো করে ঝেড়ে পুছে দিচ্ছি। মানে এখন আর জল লাগাচ্ছি না, মানে আর ইচ্ছে করছে না যে জলটাকে টেনে নিয়ে এসে এই জায়গাটা ধুয়ে দিই। তো হালকা করে ঝেড়ে দিলাম, পরে একদিন কোনো দিন জল টল দিয়ে ধুয়ে দেবো। আর এই যে এখানে এই যে হলুদ যে টবটা দেখতে পাচ্ছ, এখানে তো বৃন্দাবনের সেই তুলসী গাছটা লাগানো, পাশের বাড়ি এক কাকিমা আমাকে দিয়েছিল। তো তুলসী গাছটা এত সুন্দর হয়েছে, তোমাদেরকে কি বলবো, খুব সুন্দর হয়েছে। তবে রোদের জন্য না এই পাতাগুলো দেখো মুড়ছে মুড়ছে রয়েছে। তা আমি এখান থেকে কিছু শুকনো পাতা টাতা পরিষ্কার করে তুলসী গাছটাকে একটু এগিয়ে সামনের দিকে এনে রাখলাম, যাতে রোদের তেজটা একটু হলেও কম লাগে। এখানে একটা অ্যালোভেরা গাছও তোমরা দেখতে পাচ্ছ, কিন্তু অ্যালোভেরা গাছটা এখানে 2-3টে ছিল, তো সবগুলোই নষ্ট হয়ে গেছে। দেখো আরও একটা নষ্ট হয়ে গেছে, যেটাকে কেটে বাদ দিয়ে দিচ্ছি। আর মোটামুটি এখানে বড় একটাই আছে, ছোট ছোট আবার নতুন নতুন কিছু হয়েছে দেখলাম। তো ওইটা রোদে একদম নষ্ট হয়ে গেছে। তো কি করব, রোদের সাথে তো আর পেরে উঠছি না। তো সেই গাছটাকে আর কি কেটে বাদ দিয়ে আবার একটু এই জায়গাটাকে মুছে এই যে নয়নতারা ফুল গাছটাকে একটু এগিয়ে এনে রাখলাম। চলো তোমাদের জায়গাটার ফাইনাল লুক দেখিয়ে দিই। ওই যে তোমাদের বলি, ঘরের কাজ তো আর কম থাকে না, টুকটুক করে অনেক কাজ থাকে। সেগুলো সারতে সারতেই আমার সকালের মোটামুটি 40টা মিনিট কেটে যায় এই ঘরের আনাচে কানাচে জিনিসপত্র এদিক থেকে ওদিকে রাখতে, গুছিয়ে টুচিয়ে সেরে উঠতে। তো তারপরে দেখো চলে এসেছি রান্নাবান্না করতে। আজকে যেহেতু সানডে, তো মেয়ে বললো একটু পনির আনো, কারণ সত্যি বলতে চিকেনটা আমরা কদিন ধরে একটু অ্যাভয়েডই করছি, যে না এত গরম পড়েছে না, এর মধ্যে চিকেনটা খাবো না। তো সেই কারণে খেয়াল করবে তোমরা, বেশ কিছুদিন হলো আমার বাড়িতে কিন্তু চিকেন আসছে না। তো আজকে একটু পনির নিয়ে এসছে কর্তামশাই, যে মেয়েটা একটু খাবে বলে। ওর তো চিকেন যে লাগবে সেরকম কোনো ব্যাপার নেই, পনির হলেও ওর কাছে হয়ে যায়। তো পনিরটা ওখানে বসিয়ে দিয়েছি, আর এদিকে চালটা ধুয়ে নিচ্ছি, ধুয়ে খানিকক্ষণ রেখে দেবো, একটু ভিজলে তারপরেই বসাবো। আর এখন ট্যাঙ্কির জল যা গরম, মানে এই যে ভিজিয়ে রেখে দেবো না, এতেই চালগুলো একদম সাদা সাদা হয়ে যায়। তো বুঝতেই পারছো যে ট্যাঙ্কির জলেই মনে হচ্ছে চাল অর্ধেক সেদ্ধ হয়ে যাচ্ছে। তো এখানে খানিকটা মশলাটা কষিয়ে নিয়েছি। আজকে কিন্তু এখানে পেঁয়াজ দিয়েছি, কিন্তু আদা রসুন কিছুই দিইনি। একটা ছোট্ট পেঁয়াজ, একটু টমেটো, আর সাধারণ যে বেসিক মশলাগুলো থাকে, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হালকা একটু লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন, চিনি, হলুদ, এগুলো দিয়েই আর কি মশলাটাকে কষিয়ে এই যে ভেজে রেখেছিলাম আলু আর পনিরটা, সেটা দিয়ে দেবো। দিয়ে একদম মাখা মাখাও নামাবো না, একটু পাতলা পাতলা ঝোলই নামাবো। ওই যে কর্তামশাই আবার না খেয়ে থাকবে, চোখের সামনে যখন দেখছে এটা রান্না হচ্ছে, তখন কি আর না খেয়ে থাকতে পারে বলো তো? তো সেই জন্যই আর কি হালকা পাতলা করেই করবো। পনির চোর, এ হচ্ছে পনির চোর। পনির রান্না করলে একবার এসে উকি মেরে তো যাবেই। তো এই যে পনির খেতে এসছে, আর তাই আমি ওকে পনির চোর বলছি। আর দেখতেই পেলে আমি মুখের অঙ্গিমা ভঙ্গিমা করে এটাই বোঝাতে চাইলাম, উফ কি গরম পড়েছে সত্যি, আর পারছি না, এত গরম পড়েছে না, কী যে বিরক্ত লাগছে। সত্যি মনে হচ্ছে জলের নিচে যদি জলস্থির মতো বসে থাকতে পারতাম, তাহলে মনে হয় কাজের কাজ হতো। তো যাই হোক, সেটা তো আর কোনো উপায় নেই, অত বড় মানে সামনে পুকুর আছে, কিন্তু ওই জলহস্তির মতো জলে গিয়ে তো বসে থাকতে পারবো না। তো কি করা যাবে, সেই আশা ভরসা ছেড়ে এই আগুনের সামনে দাঁড়িয়ে এখন রান্নাবান্নাটাকে সারতে হবে। তো চলো, আমার মোটামুটি পনিরের ঝোল রেডি হয়ে গেছে, এটাকে এবার ঢেকে দিয়ে অন্য কাজে যাব।
আর দেখো কত রকম পর্যবেক্ষণ করে তবে ঢাকনাটা ঢাকছি। কেন বলো তো? খুব ছোটো ছোটো মাকড়সা হয়েছে, আর আমার এই রান্নাঘরে রান্নার জিনিস যদি একটু এদিক থেকে ওদিক হয়ে যায় ভীষণ বিরক্ত লাগে, আর আমার ভীষণ ভয় লাগে। বিশেষ করে মানে ছোটো ছোটো টিকটিকি, আরশোলা, মাকড়সা এগুলো এত ছোটো ছোটো হয় যে আনাচে কানাচে ঘুরে বেড়ায়। তারপরে দেখো থালা টালাগুলো তো আঢাকাই পড়ে থাকে, তার উপর দিয়ে হাঁটাচলা করে। তো সেই জিনিসগুলো না আমি সবসময় একটু সাবধানেই ব্যবহার করার চেষ্টা করি। আর এই যে দেখো আমার ঠেলা গাড়ি নিয়ে চলে এসেছি। ওই দিকের ঘরগুলো সব মোছা হয়ে গেছে। এখন এই যে এই টিভির ঘরটা দিয়ে, রান্নাঘর দিয়ে মুছে নিলেই ঘর দুয়ার মোছামুছি কমপ্লিট হয়ে যাবে। আর এখন না একটু জল জল করেই মুছছি, যাতে মেঝেটা একটু ভালো করে ঠান্ডা হয়। তো দেখতেই পাচ্ছ পনিরের তরকারিটা একদমই পাতলা করে রান্না করেছি, ঝোলঝোল করেছি, তাও কিন্তু আমার মেয়ের কাছে এটা অমৃত সমান খাবার হয়েছে। মানে ও যে পনির কী ভালো খায় তোমাদেরকে কি বলবো। তো যাই হোক, পনিরটা নামিয়ে এবার এখানে ভাতটা বসিয়ে দেব। আর ভাতের মধ্যে দুটো আবার কাঁচকলা সেদ্ধও দিয়েছি, কারণ কর্তামশাই পেটটা ঠিক হয়েছে, কিন্তু ভাবলাম কাঁচকলাটা ওই এক ফালি রয়ে গেছে, নষ্ট হবে, ওর থেকে ভাতে দিয়ে দিই, বরঞ্চ আজকেও সেদ্ধটা খেয়ে নেবে। তো হাঁড়ির ঢাকনাটা খুঁজে পাচ্ছিলাম না, তাই বাটিটাই বসিয়ে দিলাম। দিয়ে এবার এখানের এই মোছামুছির কাজগুলো সেরে নেব। আর দেখো শুধু পনিরটাই কেন রান্না করলাম, কালকের পটল আলুর তরকারি এতটা রয়েছে, মা মাছের মাথা দিয়ে বেগুন দিয়ে করেছিল সেটা দিয়েছিল, সেটা রয়েছে, ভাত রয়েছে রাতের খানিকটা, আর কালকে এক পিস মাছও রয়ে গেছে। মাছের পিসগুলো এতটাই বড় বড় ছিল যে আমি একটা মাছকে অর্ধেক করে খেয়েছি, আর আমার মেয়ে তো এই মাছ মুখেই তুলবে না। তো মানে এত তরকারি রয়েছে, তো সেই জন্যই শুধু পনিরের তরকারি দিয়েই আজকে আমাদের রবিবারটা কাটানো হয়েছে। তো এখন হচ্ছে বিকেলবেলা, তো আমরা বেরিয়েছি, মেয়ের একটা বই কেনা বাকি আছে, সেই বইটা আনতে। বইটা আসলে পাওয়া যাচ্ছিল না, অনেক কষ্টে একটা দোকানে খোঁজ পেয়েছি, তাকে সকালবেলা ফোন করে তাকে আর কি বলা হয়েছে যে বইটা যেন রাখে, আমরা এসে নিয়ে যাব। আর এই যে দেখো, এই হচ্ছে সেই শিক্ষা প্রতিষ্ঠান যেখান থেকে নিজেকে শিক্ষিত বলে প্রমাণ করতে পেরেছি, মানে আমার স্কুল, দমদম গার্লস হাই স্কুল। এই স্কুলেই পড়াশোনা করে একটু বিদ্যা বুদ্ধি নিজের পেটের মধ্যে রাখতে পেরেছি। তো চলো এখন আমরা এগিয়ে চলেছি বইয়ের দোকানের দিকে। ওই বইটা না খুব খুব প্রয়োজন। অলরেডি মেয়েদের পরীক্ষার একটা রুটিন দিয়ে দিয়েছে, এখনও বইটা কেনা হয়নি। আসলে এই সাবজেক্টটা ওদের স্কুলে সিলেবাসে এই নতুন জুড়েছে, মানে গত বছর থেকে সিলেবাসে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা জুড়েছে। তো যাই হোক, চলো বইটা নিয়ে বাড়ি ফিরবো। তো আজকের পর্ব কিন্তু এতটুকুই রাখবো, এর থেকে আর বেশি কিছুই নেই পর্বে দেখানোর জন্য। আবার দেখা হবে নতুন এক পর্ব নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর দেখো আমরা এখন যশোর রোডে উঠে গেছি, আর এই যশোর রোডের ঠিক উল্টো দিকেই দেখো রয়েছে আরেকটা কেন্দ্রীয় বিদ্যালয়, এটা হচ্ছে ওয়েব দমদম কেভি। তো এখানেই আর কি ওই বইয়ের দোকানটা, যেখানে ওই বইটা পাওয়া যাচ্ছে। আর অন্যান্য কোনো জায়গাতেই মোটামুটি বইটা পাওয়া যাচ্ছে না, আর গেলেও তাদের অনেক রকম শর্ত আছে, যেই শর্তগুলো মেনে ওই বইটা কিনতে হবে, মানে সম্পূর্ণ কেভির বইয়ের সেট ধরে তবেই ওই বইটা পাওয়া যাবে। তো চলো আজকের মতো টাটা।